বিষ্ণু কেন ফেল? ফ্রগ ডাইসেকশন ফর ইস্ট বেঙ্গল ফ্যান্স, মানে একটু ব্যাঙ কাটা যাক। মানে বিষ্ণু নিয়ে আলোচনা তো করবই, কেননা গতকাল শুতে যাওয়ার আগে আমার ওই ইউএসএতে বসবাসকারী ওই এক পরিচিত ইস্টবেঙ্গল ফ্যানের সাথে প্রচুর কথাবার্তা হলো বিষ্ণু নিয়ে এবং ফুটবল নিয়ে। মানে ফুটবলটা আজকের দিনে 2025-এ দাঁড়িয়ে কীরকম খেলা উচিত। তো উনি নিজেই প্রচুর পয়েন্ট বললেন এবং আমার মনে হলো মানে স্বার্থপরের মতো পুরো নলেজটা নিজের কাছে না রেখে একটু শেয়ার করা যাক এবং ব্যাংক কাটা যাক। কেন বলছি তার কারণ হচ্ছে, আপনারা যারা স্কুল কলেজে বিজ্ঞান নিয়ে পড়েছেন তারা অনেকে হয়তো ব্যাংক কেটেছেন পরীক্ষার আগে বা পরে। পরীক্ষার আগে অবশ্যই, পরীক্ষা চলাকালীন। ব্যাঙ আপনি কেন কেটেছেন? নিশ্চয়ই এমন না যে ব্যাংকটা কেটে আপনি সেই ব্যাংকটা খাবেন বা খেয়েছেন। আপনি ব্যাংক কেটে কিছু শেখার চেষ্টা করেছেন ব্যাঙের অ্যানাটমি সম্পর্কে, বা একটা ওভার একটা জীবের অ্যানাটমি সম্পর্কে জানার চেষ্টা করেছেন। তো তেমনই বিষ্ণু কেন ফেল, এইটা এই জন্য আমার জানা আলোচনার বিষয় নয় যে বিষ্ণুকে কী করে উদ্ধার করা যায়, কেননা সেটা টেকনিক্যালি সম্ভব না। আপনারা আলোচনার শেষে বুঝতে পারবেন, কিন্তু এটা থেকে আপনারা এইটা বুঝতে পারবেন যে আপনারা যখন কোনো একটা খেলোয়াড় সম্পর্কে অতি উৎসাহী হয়ে যাবেন বা সেই খেলোয়াড় সম্পর্কে জানতে চাইবেন, তখন কিভাবে আপনাদের ব্যাপারটাকে অ্যাপ্রোচ করা উচিত। যে প্লেয়ারটাকে আমি ইভ্যালুয়েট করছি, আমি আমার আগের ঠিক খেপ ফুটবল নিয়ে যে অডিওটা দিয়েছি সেখানে বলেছি যে আপনাকে কিন্তু একটা প্লেয়ারকে একটা 90 মিনিট ধরে ইভ্যালুয়েট করতে হবে। এমন নয় যে একটা দুটো মুহূর্তে সে কী করছে, কেননা জীবনটা ওই একটা দুটো মুহূর্ত নয়। যেমন পরীক্ষার খাতায় আপনি দুটো মুহূর্ত ভালো উপহার দিলেন অঙ্ক পরীক্ষায়, মানে 20টা অঙ্কের মধ্যে দুটো ভালো অঙ্ক করলেন, সমাধান করলেন, 18টা বিফল হলেন, আপনি কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হবেন না, আপনি পরীক্ষায় চূড়ান্ত ফেল করবেন। এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে আমি কিন্তু কিছুটা সমাজ, কিছুটা রাজনীতি নিয়ে অবশ্যই আলোচনা করব, যতটা সম্ভব উদারতা প্রকাশ করে বা উদারতা অবলম্বন করে। কেননা নয়তো আপনি জীবনে বড় হতে পারবেন না। দেখুন, বিষ্ণু নিয়ে প্রথমে অল্প বিস্তর শুরু করা যাক, কেননা আমি গতকাল কলকাতা ফুটবল লিগে কালীঘাটের সাথে ম্যাচে বিষ্ণুর বেশ কিছু বাজে মুহূর্তগুলো ভিডিও এভিডেন্স কেটে কেটে শেয়ার করার পর অনেকে ক্ষুণ্ণ হয়েছেন। এমন তাদের একটা ভাবধারণা যে আমি যেন কোনো সফটওয়্যার দিয়ে একটা বিষ্ণুর ওই খারাপ মুহূর্তগুলো জেনারেট করছি। তা তো নয়। আমি তো খেলা আপনিও দেখতে পাবেন, আপনার কাছে যদি এসএসসিএন অ্যাপ থাকে, গিয়ে মুহূর্তগুলো আপনিও দেখতে পারবেন, ওগুলো ঘটেছে। আমি ঘটনাটা ঘটাইনি। একটা গুয়ের্নিকার একটা ছবি এঁকেছিলেন পিকাসো এক সময়, সেটা নিয়ে সেখানকার পুলিশ আমলা তারা খুব ক্ষুণ্ণ ছিলেন পিকাসোর উপর। তো বলছে, এটা তুমি কী এঁকেছো? তো বলেছে, এটা তো আমি আঁকিনি, এটা আপনারা করেছেন, আমি এটা ক্যানভাসের এটা একটা প্রতিফলন, এটা একটা ছবি এঁকেছি। আজকে যদি পৃথিবীতে ভোর না হয় সেই দায়টা আমার নয় বা কোনো ক্যামেরার নয়। একটা অন্ধকারের আমি যদি একটা ছবি আঁকি, সেটা আপনারাই তৈরি করবেন বা সমাজ তৈরি করবে। ঠিক আছে? তো বিষ্ণুর যে সমস্যাটা বলি, মানে বিষ্ণুর কী প্রবলেমটা অনেক আলোচনা করেছি, কিন্তু যেহেতু একটা বিষ্ণু কেন ফেল একটা আলাদা একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে হয়তো বিষ্ণু একটা রূপক, তাই আর একবার কিছু জিনিস হয়তো পুনরাবৃত্তি ঘটবে। দেখুন, বিষ্ণুর সমস্যা হচ্ছে যেটা অনেক ভারতীয় ফুটবলারের সমস্যা, শুধু বিষ্ণু নয়, ডেভিড আছে, এরকম প্রচুর ফুটবলার আছে। তারা যখন বলটা ধরে, বলটার ওপর চোখটা নিবদ্ধ রাখে, মানে দে কিপ দেয়ার আইজ অন দ্য বল, সারাক্ষণ বলটার উপর চোখটা রাখে এবং বলটা নিয়ে ড্রিবল করতে শুরু করে দেয় বা নাটমেক করে, যেটা বিষ্ণু আগে খুব করতো, খুব চূড়ান্ত সাফল্যের সাথে করতো। দেখতেন ওই আইএসএল ম্যাচও নাটমেক করে দিচ্ছে চেন্নাই এসব টিমের বিরুদ্ধে। তো তারপর আপনারা দেখবেন যে আগের যে কলকাতা লিগের ম্যাচটা হলো কালীঘাট, সেই ম্যাচে দেখবেন বারবার বিষ্ণু আটকে গেছে এবং কার কাছে আটকে গেছে, একটা শাহাজিদ গাজী বলে একটা স্থানীয় একটা সাইড ব্যাক, বাঙালি ছেলে। এবার সেই সাইড ব্যাক ছেলেটা সে কিন্তু আরএফডিএলে খেলেছিল ইস্ট বেঙ্গল হয়ে, এবং তখন খেলার সময় ওর একটা সমস্যা ছিল, যেটা নিয়ে আমি আর আমার ইউএসএ থাকা বন্ধু আমার চ্যাট ফোরামে অনেক আলোচনা করেছিলাম, যে ও মাঝে মধ্যে আটকে যেত। মানে ও যখন অ্যাটাক হবে ওর দিক দিয়ে, সাইড ব্যাক ছিল,
ও কী ওরিয়েন্টেশনে দাঁড়াবে এবং পায়ের হিলের ওপর দাঁড়াবে না চেটোর ওপর দাঁড়াবে, যাতে করে ওর মুভমেন্ট একটা রোটেশনাল একটা মোবিলিটি থাকে, মানে যাতে চট করে ডাইরেকশন বদল করতে পারে, সেই জ্ঞানটা ওর ছিল না, বা সেই জ্ঞানটা হয়তো ছিল কিন্তু তার প্রতিফলন বারংবার ঘটতো না, বা বারবার ভুল প্রতিফলন ঘটতো। তো সেইটা নিয়ে একটা আলোচনা বেশ কয়েকবার আমরা করেছিলাম। এমন নয় যে ও বাঙালি বলে খালি বলেছে ভালো এবং এই সমস্ত দোষগুণের ঊর্ধ্বে, না, আমরা টেকনিক্যাল আলোচনা করেছিলাম। তো তারপর এটা দেখে ভালো লেগেছিল যে ও ইস্টবেঙ্গল থেকে বেরিয়ে কালীঘাট এমএসে গেছে, কেন খেলেছে, গোটা কলকাতা লিগ ও খেলেছে, এবং দেখলাম গোটা ম্যাচ দেখিনি, তাই এখনও জানি না ওর ওই টেকনিক্যাল ত্রুটিটা শুধরোতে পেরেছে কিনা। কিন্তু ভালো করে দেখলাম যে মানে বেশ কিছু মানে, না, গোটা ম্যাচ তো অবশ্যই দেখেছি, কিন্তু আলাদা করে খুঁটিয়ে প্রত্যেকটা মুহূর্ত যাচাই করা হয়নি। কিন্তু এই বিষ্ণুর মুহূর্তগুলো দেখতে গিয়ে দেখলাম বিষ্ণু বারবার আটকে যাচ্ছে ওর কাছে। তো এই জিনিসটা ভালো, কেননা আপনাকে কোনো কিছু একটা টেকনিক্যাল জিনিস রপ্ত করতে গেলে শুধু এটা থিওরিটিক্যালি রপ্ত নয়, আপনাকে প্র্যাকটিক্যালি ওটাকে রপ্ত করতে হবে, যাতে আপনি বারবার এটা ডেমনস্ট্রেট করতে পারেন সবুজের ওপর। এবার বিষ্ণুর যেটা সমস্যা, যেটা বলেছিলাম, যে বিষ্ণুর চোখে বলের উপর চোখ রাখতো, এবং তুখোর তখন কন্ট্রোল থাকতো, এবং তো নাটমেক করে দিত, কারণ অপোনেন্ট যে ডিফেন্ডার ওরা এসে বিষ্ণুকে ডাইরেক্ট অ্যাটাক করতে যেত, এবং ও খুব দ্রুততার সহিত ওর ডান পা বা পা করে তাকে নাটমেক করে দিত। তো একটু বাদেই বুঝতে পারলো ডিফেন্ডাররা যে বিষ্ণু কিন্তু বলের উপর চোখ রেখে পুরো ঘটনাটা ঘটাচ্ছে। তো তখন ওরা যেটা করতে শুরু করলো, ওরা একজন ডিফেন্ডার এসে বিষ্ণুকে চার্জ করতে শুরু করলো, মানে শোল্ডার চার্জ, মানে লেজিটিমেট চার্জ, যাতে ফাউল না হয়। এবং ওরা এটা বুঝে গেল যে বিষ্ণু যেহেতু বলের উপর চোখ রাখে, তাই ও আশপাশটা দেখতে পায় না, মানে ওর চোখটা ওপরে থাকে না, মানে আশপাশে কে কোথায় পজিশনে প্লেয়ার রয়েছে ইস্ট বেঙ্গলের ও দেখতে পারে না। তার ফলস্বরূপ যেটা সুবিধা হয়ে গেল, ওরা এসে বিষ্ণুকে পুশ করতো, একজন বিষ্ণু ব্যালেন্স হারাতো, আর একজন এসে টুক করে পা থেকে বলটা কেড়ে নিত। এবার আপনাকে যদি আজকের দিনে ভালো খেলোয়াড় হতে হয়, আপনারা দেখবেন যে নেক্সট জেন কাপে গত বছর ইস্টবেঙ্গল যখন গিয়েছিল ইংল্যান্ডে, তখন দেখবেন অ্যাস্টন ভিলা বা বেশ কয়েকটা টিমের সাথে খেলা হয়েছিল। সেখানকার যে জুনিয়র ছেলেরা, ওরা দেখবেন ওরা যখন বলটা ড্রিবল করে, বলের ওপর চোখ থাকে না, মানে প্রাথমিক পজিশনটা বলের অবশ্যই সে দেখে নিচ্ছে কোন পজিশনে আছে, কিন্তু তারপর দেখবেন চোখটা ওদের উপরে, মানে আশপাশে ঘুরছে, তারা দেখতে পাচ্ছে কি কোথায় নিজেদের প্লেয়াররা রয়েছে, কোথায় অপোনেন্ট ডিফেন্ডার রয়েছে। কারণ আপনি যখন একটা বলেরকে কন্ট্রোল করছেন বা ম্যানেজ করছেন, ম্যানেজ বলা ভালো, কেননা ইটস নট অ্যাবাউট অনলি ড্রিবলিং। তো আপনি যখন একটা বল ম্যানেজ করছেন, আপনাকে কিন্তু পুরো আশপাশটা, আপনার পেরিফেরাল ভিশনটাকে আপনার ক্লিন রাখতে হবে, মানে আপনাকে চোখটা তুলে দেখতে হবে আশপাশে কে কোথায় রয়েছে, কেননা আপনার মধ্যে একটা আনপ্রেডিক্টেবিলিটি থাকতে হবে। মানে এই নয় যে আপনি বল পেলে ড্রিবল করতেই থাকবেন যতক্ষণ না আপনি বল নিয়ে গোল লাইনের বাইরে চলে যাচ্ছেন বা হুমড়ি পড়ছেন। আপনার কাছে ৩টে অপশন থাকে একটা, যখন বল নিয়ে ড্রিবল করছেন, হয় আপনি ড্রিবল করে এগিয়ে যাবেন, বা আপনি একটা পাস দেবেন সতীর্থ প্লেয়ারকে ভালো পজিশনে, জাস্ট সামনে কাউকে একটা নয়, বা আপনি একটা শট নেবেন, মানে 3 অপশনস যেটা আপনার কাছে থাকা দরকার। শট, আপনি বলটা ড্রিবল করে হোল্ড করতে থাকলেন, বা আপনি কাউকে পাস দিলেন। কিন্তু আপনি যখন বলের উপর আপনার সারাক্ষণ আপনার চোখ থাকে, আপনি দেখতে পাচ্ছেন আশপাশে কে কোথায় রয়েছে, কে কোথায় ফাঁকা ওপেন স্পেসে রয়েছে, যেমন আপনি তখন আনাড়ির মতন কাজ করতে থাকেন, যেটা বিষ্ণুর ক্ষেত্রে হয়, যেটা সেদিন যে একটা ছেলে গোল করলো, যেটা নিয়ে আন্ডার 23 খুব হইচই করছে, আপনি যদি ওই মুভমেন্টটা ওর দেখেন, ওই মুহূর্তে দেখবেন ওর ওখানে বিস্তর টেকনিক্যাল সমস্যা রয়েছে, যে ছেলেটা গোল করলো এবং সেই গোল নিয়ে অনেকে হইচই করছে। তো এখন দেখবেন বিষ্ণু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে। কী পরিবর্তন করার চেষ্টা করছে, না, বিষ্ণু যেটা চেষ্টা করছে, বিষ্ণু ওপর দিকে তাকিয়ে খেলার চেষ্টা করছে, কিন্তু সেখানে ওর সমস্যাটা হচ্ছে যে তাহলে ওকে আবার শূন্য থেকে শুরু করতে হচ্ছে। তো বয়স কম না, প্রায় 24-25 বছর বয়স হলো ওর। যদি আমরা ধরেই নিই যে ওর সার্টিফিকেটের বয়সটা সঠিক বয়স, তাহলে এখন 24-25 বছর বয়সে গিয়ে ও সঠিকভাবে খেলা শেখার চেষ্টা করছে। তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ও ভুল খেলার জন্য বা টেকনিক্যালি রং খেলার জন্য, নাটমেক করার ফুটবল খেলে উপহার দিয়ে ও প্রমোশনটা পেল। এর প্রমোশনটা পাওয়ার পর অনেকের উপলব্ধি হলো, অস্কার বা হয়তো ওর কোচ বিনুর উপলব্ধি হয়েছে যে এই টেকনিক্যালি ডিফেক্টিভ ফুটবল খেলে ও এগোতে পারবে না, ওকে আবার শূন্য থেকে শুরু করতে হবে। তো আমি বলবো এখানে একটা স্ক্যাম হয়ে গেল।
এখানে একটা স্ক্যাম হলো না, আপনি ভুল ফুটবল খেলে আপনি প্রমোশন পেলেন। এখন প্রমোটেড হয়ে যাওয়ার পর আপনি বলছেন, "না, আমি আবার শূন্য থেকে শুরু করব।" তাহলে তো আপনার বেসিক যে আপনার সার্টিফিকেটটা ছিল, যেটার ভিত্তিতে আপনি প্রমোশনটা পেলেন, সেটাই তাহলে গন্ডগোল হয়ে গেল। আচ্ছা, এই বিষয় নিয়ে আমি দেখছি এখন একটু বললাম না, একটু হয়তো পলিটিক্যাল বিষয় নিয়েও আলোচনা করব। অনেকে টেন্টেড টিচার এইগুলো নিয়ে আলোচনা করছে। তো এই বিষয়ে আমার খুব স্বচ্ছ ধারণা আছে, মানে কিছু প্র্যাকটিক্যাল ধারণা আছে। ধরুন না, কোথাও একটু ম্যানিপুলেট হয়েছে। ধরলাম একটা শ্যাম বলে একটা ছেলে, সে পরীক্ষায় হয়তো 200 পেয়েছে, ওকে 201 করে দেওয়া হয়েছে। টেন্টেড আপনারা বলে দিচ্ছেন, আপনারা যারা হয়তো বিজেপির সমর্থক বা সিপিএমের সমর্থক। দেখুন, ব্যক্তিগত স্তরে কেউ কারো কোনো ইনক্লিনেশন থাকতেই পারে, বিজেপি, সিপিএম, তৃণমূল থাকতেই পারে। সেটি নিয়ে কিচ্ছু এসে যায় না। আমার ব্যক্তিগত স্তরে আমার পরিবারে সমস্ত রঙের পার্টি আছে, তো কেউই অ্যাক্টিভলি পলিটিক্স করে না। ওই আপনার আমার মতো সাধারণ, কেউ নীল একটু বেশি, কেউ লাল একটু বেশি, কেউ গেরুয়া একটু বেশি, সব রকমের রঙই আছে আমার পরিবারে। কিন্তু সবাইকে না একটা লিবারেল মাইন্ডেডে আপনাকে চলতে হয়। তো ধরলাম কেউ 200-র বদলে 201 পেয়েছিল, ঠিক আছে? তো ঠিক আছে, আপনি বললেন এর এক্সামটা ম্যানিপুলেট করা হয়েছে। কিন্তু আপনি কি এটা প্রমাণ করতে পারবেন যে সেই ব্যক্তি অর্থের বিনিময়ে সেটা করিয়েছে? যদি না পারেন, তাহলে তো এমন হতেই পারে। ধরুন আপনি হয়তো 30 বছর ধরে চাকরি করছেন, আপনি হয়তো একজন ডাক্তার, ঠিক আছে? আপনার মেডিকেল এক্সামে পরীক্ষাতে কেউ একটা ভুল করেছিল। আপনার এক্সামিনার হয়তো আপনাকে 2 নম্বর বেশি দিয়েছে, তার ফলে আপনি হয়তো র্যাঙ্ক পেয়েছেন, ঠিক আছে? সেই র্যাঙ্কের ভিত্তিতে আপনি ডাক্তার হয়েছেন, 20 বছর ধরে ডাক্তারি করছেন। এখন কেউ বলল, "না, ওখানে আপনাকে 2 নম্বর বেশি দেওয়া হয়েছিল, আপনার ডাক্তারি সার্টিফিকেটটা খারিজ করে দেওয়া হবে এবং আপনাকে 20 বছরের পুরো পারিশ্রমিক ফেরত দিয়ে দেওয়া হবে।" ব্যাপারটা এরকম। ভুল কেউ যদি করে থাকে, যতক্ষণ না সেটা ক্যান্ডিডেট করছে এবং তার প্রমাণ আপনার কাছে আছে। প্রমাণ মানে কি? আপনি অর্থ দিয়েছেন, সেই ফাইন্যান্সিয়াল ট্রান্সাকশনের ট্রেসেবিলিটি এভিডেন্স আছে। যদি সেটা না থেকে থাকে, তাহলে আপনি কিন্তু কোনো ক্যান্ডিডেটকে, যদি আপনি লজিক্যালি লেজিটিমেটলি ব্যাপারটা ইভ্যালুয়েট করেন, আপনি তাকে দোষী বলতে পারেন না। কেননা ধরলাম যদি সে সেদিন জানতো যে একটা টেকনিক্যাল ভুলের ফলস্বরূপ সে 2 নম্বর বেশি পেয়েছে, সে তখন জীবনটাকে অন্যভাবে নির্বাহ করতো। হয়তো সে ডাক্তার না হয়ে উকিল হতো, ইঞ্জিনিয়ার হতো, বা সে হয়তো আবার ডাক্তারি পরীক্ষায় বসতো। কিন্তু আপনার একটা সমস্যার জন্য, সিস্টেমের একটা প্রবলেমের জন্য, একটা ইভ্যালুয়েশন এররের জন্য আপনি বললেন যে না, সে ডাক্তার হয়ে গেল। সে তো আর একটা সুযোগ পেল না। এখন 20 বছর বাদে আবার সে কোথা থেকে তার জীবনটাকে আন্ডু করবে সে, তাই না? তো এবার আমরা বিষ্ণুর ব্যাপারে যাই, যে বিষ্ণু তাহলে বুঝতে পারলেন যে বিষ্ণু এখন চেষ্টা করছে মাথা তুলে খেলতে, যেটা এখন ওর পক্ষে আবার শূন্য থেকে শুরুর সামিল। 24 বছর বয়সে গিয়ে ফুটবল খেলা শুরু করেছে এবং ওই যে ও প্রমোশন পেলো বা ওর উন্নতি হলো একটা ভুল সার্টিফিকেটের জন্য, এখনও আবার শুরু করেছে। এখন শুরু করে ওকে তাহলে এই ব্যাপারগুলো জানতে হবে, কী করে নিচের দিকে না তাকিয়ে বল ম্যানেজ করতে হয়, ড্রিবল করতে হয়। এটা তো অতটাও সহজ নয়। মানে এটা তো সাইকেল শেখার মতন নয় যে ঠিক আছে আমি দামড়া বয়সে গিয়ে সাইকেল চালানোটা শিখবো, প্লাস কোথায় কীভাবে বলটা ম্যানেজ করব। দেখবেন বিষ্ণু যখন এখন চেষ্টাও করছে, ওই হয়তো একটা উইংয়ের দিকে একটা পাস দিয়ে দিল বা ব্যাক পাস দিল, বা চোখের সামনে যাকে দেখছে তাকে হড়বড় করে পাসটা দিয়ে দিচ্ছে। কেননা এই যে বললাম, বল ম্যানেজমেন্টটাও কিন্তু একটা আয়ত্ত করতে হয় বা অর্জন করতে হয়। আপনারা অনেকেই ভাবেন যে আমি হয়তো চোখ কান বুজে খালি বাঙালিদের সমর্থন করি, তা কেন? আমি তো বারংবার বলেছি, এই যে সাজিদ গাজীর কথা বললাম, মিরাজ মল্লিকের কথা বললাম, দীপ সাহার কথা বললাম। এমন নয় যে আমি চোখ কান বুজে প্রত্যেকটা বাঙালি প্লেয়ারকে প্রশংসা করবো। যেটি সমস্যাটা রয়েছে রঞ্জনের সাথে আর বিশ্বজিতের সঙ্গে, সেটা একটা গতকাল এক ইস্টবেঙ্গল ফ্যানের সাথে আলোচনা করছিলাম, যে রঞ্জন আর বিশ্বজিতের যে সমস্যাটা, মানে এই কোচ যারা কলকাতা কাস্টমসের সুরুচি, এবং দুজনেই 22 পয়েন্ট অর্জন করেছে একটা অতি দুর্বল টিম নিয়ে, বা দুর্বলও বলা ঠিক নয়, মানে আর্ন করা টিম যাদেরকে ওরা গোটা বাংলা জুড়ে ট্রায়াল দিয়ে নির্বাচন করেছিল। ওদের একটা সমস্যা ব্যক্তিগতভাবে কোচ হিসেবে, যে ওরা যখন আপনি জিজ্ঞেস করবেন ওদেরকে যে ভাই তোমার টিমে ভালো স্থানীয় প্লেয়ার আছে, ওরা প্রায় গোটা টিমের নামটাই বলে দেয়, শুরু করে একজন দিয়ে তারপর গোটা টিমের নামটাই বলে দেয়। তার ফলস্বরূপ কী হয়, মানে যারা সত্যিকারের যোগ্য বাঙালি বা স্থানীয় প্লেয়ার আছে, তারা বঞ্চিত হয়ে যায়। মানে আপনি যদি সকলের একটা ব্ল্যাঙ্কেট প্রশংসা করতে থাকেন, যেটা দেখবেন আমি সচেতনভাবে করি না, আমি বারংবার
কতিপয় কিছু বাঙালি প্লেয়ারের কথা বলি যারা সত্যিকারের টেকনিক্যালি সাউন্ড, যেমন সঞ্জয় ওরাও রয়েছে, শ্যামল বেসরা রয়েছে, তন্ময় দাস রয়েছে। এদের কথাই কিন্তু আমি, সায়ন ম্যানেজন একটা উন্নতি করছে, এখনও অনেক টেকনিক্যাল খামতি আছে, মানে বল ম্যানেজমেন্টের সময় একটুখানি ব্রেন ওর একটু মাঝে মধ্যে ক্র্যাক করে যায়, মানে বেশিরভাগ সময়টাও এখন ঠিকঠাক পাস দিচ্ছে, কিন্তু এখনও অনেক সময় দেখবেন একটা ডিপ থেকে হয়তো একটা আনাড়ির মতন পাস দিয়ে দিল, যেখানে ওর বলটা কন্ট্রোলে রাখা উচিত, যখন বুঝতে পারছে যে উল্টো পাল্টা পাস দিলে আবার একটা ফ্রেশ একটা কাউন্টার অ্যাটাক হয়ে যাবে, কিন্তু ও কিন্তু সচেতনভাবে বারবার ব্যাপারটাকে ঠিক করা, রেকটিফাই করার চেষ্টা করছে। তো আপনাকে কিন্তু যে স্থানীয় কোচ আছে তাদেরকে এটা ব্যাপারে সচেতন হতে হবে যে র্যান্ডাম সকলের নাম বলে চলবে না, কারণ আমি কলকাতা ফুটবল লিগের এখন যেহেতু শেষের মুখে আমি হাইলাইটসগুলো দেখি মাঝে মধ্যে, বেশ কিছু ছেলেকে দেখে মনে হয় যে এদের মধ্যে কিন্তু একটা সলিড এডুকেশন আছে। আর কেননা এখন কলকাতায় প্রচুর কোচিং সেন্টার হয়ে গেছে, সেই কোচিং সেন্টার মারফতে আপনারা দেখবেন অনেকেই হয়তো ভালো এডুকেটেড, কিন্তু ওই গোটা একটা 90 মিনিট ওই 20টা প্রশ্ন ইভ্যালুয়েট না করে কারোর নাম আমি উল্লেখ করতে চাই না, ওই রঞ্জন বা বিশু মতন একটা ভুল করতে চাই না। সুতরাং প্লেয়ার আছে, কিন্তু প্লেয়ারদেরকে ঠিকঠাক করে ইভ্যালুয়েট করতে হবে এবং যোগ্য প্লেয়ারদেরকে কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে। এবার তুলে আপনি কাদের ধরবেন, দেখুন এখানেও একটা ব্যাপার আছে, যে এটা আমার ওই ইউএসএ থাকা বন্ধুও বলছিল, আপনি একটা সিনিয়র টিমে আপনার কী স্কোপ আর আপনার ডেভেলপমেন্ট টিমের কী স্কোপ। সিনিয়র টিমের ক্ষেত্রে আমি বারংবার বলেছি যে দেশের যারা শ্রেষ্ঠ প্রতিষ্ঠিত প্লেয়ার, তার জাত ধর্ম নির্বিশেষে তাকে নেওয়া হোক, মহেশকে নেওয়া হয়েছে, তো আনোয়ারকে নেওয়া হয়েছে, আমি একবার বলেছি কেন মহেশ কেন আনোয়ার না, এটা আমার সিনিয়র টিম, এখানে আমার স্কোপ হচ্ছে দেশের শ্রেষ্ঠ প্লেয়ারদেরকে আমি তুলব, অর্থের বিনিময়ে যতটাই অর্থ লাগুক। কিন্তু আমার যখন ইউথ ডেভেলপমেন্টের ব্যাপার বা প্রশ্ন রয়েছে, সেখানে কিন্তু আমার কাজটা কিন্তু কম্পার্টমেন্টালাইজ করে দেওয়া হয়েছে, মানে বাংলা ক্লাব হিসেবে আমার প্রাথমিক দায়িত্ব 2025-এর দায়িত্ব যে আমাকে আমার স্থানীয় ছেলেদেরকে তুলে আনতে হবে। ঠিক আছে, এখন অনেকেই বলতে পারেন আমরা সর্বভারতীয় ক্লাব, আমাদের দায়িত্ব গোটা দেশ থেকে প্লেয়ার তোলার। আমি এটা অনেকবার নিতু বলে, নিতুর একটা ইন্টেলেকচুয়ালি ভীষণ ব্যাংকরাপ্টেড একজন লিডার, কিন্তু ইস্টবেঙ্গল তো আগে ডেভেলপমেন্ট করতো না, ইউথ ডেভেলপমেন্ট। নিতু এমনভাবে বলে যেন 100 বছর ধরে ইস্টবেঙ্গল ইউথ ডেভেলপমেন্ট করছে না, এই আধুনিক ফুটবলের যে চাহিদা এসছে, যেখানে একটা ইকোসিস্টেমকে নষ্ট করে দিচ্ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আর এফএসডিএল, সেখানে প্রয়োজনীয়তাটা এসেছিল যে স্থানীয় ছেলেদেরকে তুলে ধরার, ইউথ ডেভেলপমেন্ট করার। তার আগে ওই কতিপয়, কবে শ্যাম থাপাকে অল্প বয়সে তুলে আনা হয়েছিল, কবে বাইচুং ভুটেকে অল্প বয়সে তুলে আনা হয়েছিল, এগুলো খুব মানে রেয়ার এক ইনসিডেন্ট ঘটতো ইস্টবেঙ্গলে, মানে ইস্টবেঙ্গল নিয়মিতভাবে লোকাল ইন্ডিয়ান ইউথদের তুলতো না কোনো কালে, ওই যে বলতো কেনা বেচা, বড় ক্লাব কেনা বেচা করবো, কেননা কতিপয় কিছু ক্লাবের কাছে অর্থ ছিল চিরকাল, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহাবাগান, যখন যেরকম এসছে অন্যান্য ক্লাব ভারত থেকে বিভিন্ন প্রান্ত থেকে, জেসিডি, মাহিন্দ্রা, ডেম্পো, তখন কতিপয় কিছু ক্লাবের কাছেই শুধু অর্থ ছিল। তো এই বিষয়টা নিয়ে আর বেশি দীর্ঘায়িত আলোচনা করব না, কেননা এটা ব্যাঙের আলোচনা করলাম, ওই যে বললাম ব্যাঙ কেন কাটি আমরা, না ব্যাঙটা খাওয়ার জন্য নয়, ওই ব্যাঙটাকে শ্রাদ্ধ করার জন্য নয়, ব্যাঙ সম্পর্কে বা জীবন সম্পর্কে আরও জানার জন্য। তো এখানে ওই ফুটবল সম্পর্কে একটু ভালো করে বোঝার জন্য, যে আপনারা যখনই কোনো একটা ফুটবলারকে দেখবেন ওই একটা দুটো মুহূর্ত দেখে উৎসাহিত হয়ে যাবে না, না এই দারুণ খেলোয়াড়, কেননা জীবনটা কিন্তু 20টা প্রশ্নের, ওই 90 মিনিট নিয়ে পুরো একটা জীবন, তো আপনাকে পুরোটা ইভ্যালুয়েট করতে হবে। সেই জন্য আপনারা দেখবেন আমি র্যান্ডাম কোনো প্লেয়ারেরও নাম নিই না, ওই সাহিল হরিজনেরও টেকনিক্যাল সমস্যা আছে, বাঙালি ছেড়ে বলে দিলাম। বিজয় মুর্মু, ইস্ট বেঙ্গলে যে বিজয় মুর্মু আছে, ওরও টেকনিক্যাল প্রবলেম আছে, ও শর্ট স্ট্রোক খুবই কম। এইটাও কিন্তু আমার অনেক পয়েন্টই বলছি যেগুলো কিন্তু আমি এখানে ওখান থেকে কালেক্ট করেছি, মানে আমাদের সিংহভাগ কন্ট্রিবিউশন হচ্ছে ইউএসএতে থাকা ওই সতীর্থ ফ্যানের, দারুণ টেকনিক্যাল নলেজ, সেই জন্য ওর নলেজগুলো যখনই আমি পারি ওর থেকে জোগাড় করার চেষ্টা করি এবং শেয়ার করার চেষ্টা করি এই অডিও মারফত। ওই বলেছিল একটা খেলা দেখে যে বিজয় মুর্মুর পায়ে শর্ট স্ট্রোক খুবই কম, আপনি যদি একটা উইংয়ে খেলেন, আপনার কাছে খালি লং স্ট্রোক থাকে, শর্ট স্ট্রোক না থাকে, তাহলে আপনি অনেকটা প্রেডিক্টেবল হয়ে যাবেন, আপনি
শর্ট স্পেসে বলটা ম্যানেজ করতে পারবে না। তো বিজয় মুর্মুর এই সমস্যাটা আছে। তারপরে ইস্টবেঙ্গল জুনিয়র ছেলেদের মধ্যে শেখর সর্দারকে আপনারা দেখেছেন অনূর্ধ্ব-17 লেভেলে অনেক গোল করেছে, বিবেকানন্দ একাডেমির ছেলে। ওরও বল ম্যানেজমেন্টে ভীষণ প্রবলেম আছে। জুনিয়রদের মধ্যে ওই দেবজিৎ রয় আর ওর চেয়ে আরও একটু বেশি জুনিয়র শিশির সরকার, এদের টেকনিক্যাল নলেজটা ভালো। এবং যেটা বললাম কলকাতা ফুটবলে গিয়ে কিন্তু কিছু মুহূর্তে গ্লিম্পস দেখে মনে হয়েছে কিছু কিছু ভালো ওয়েল এডুকেটেড প্লেয়ার আছে যারা বল ম্যানেজমেন্টটা জানে অ্যাজ পার আজকের আন্ডারস্ট্যান্ডিং, আজকের রিকোয়ারমেন্ট। কিন্তু ওদেরকে একটু ডিটেলে দেখতে হবে। আমার পক্ষে তো সম্ভব নয়, মানে আমি তো আর ফুটবল স্কাউট নই যে 90 মিনিটের ম্যাচগুলো দেখবো, এবং 90 মিনিটের ম্যাচগুলো এসএসসিএন আজকাল আপলোডও করছে না ভালো করে, মানে ওদের ওই ডেটাবেসে গিয়ে আপনি খুঁজে পাবেন না। সুতরাং এই সমস্যাটা সাধারণ ফ্যানদের কিন্তু রয়েছে। তো দেখা যাক, ঠিকঠাক করে আপনি যদি ঠিকঠাক স্থানীয় প্লেয়ারদেরকে আইডেন্টিফাই করেন এবং তাদেরকে তারপর আপনি পুশ করেন, প্রমোট করেন, আপনি দেখবেন অচিরেই দেখবেন ভারতীয় টিমে একগাদা ভালো স্থানীয় বাঙালি প্লেয়ার ঢুকে গেছে। এগুলো তো আপনি আপ হয় না, না? অনেকেই যারা প্রবাসে থাকেন, বিশেষত ব্যাঙ্গালোর এরকম জায়গায় আইটিতে যারা রয়েছেন, ধরুন আইটি কাজটা খারাপ নয়, কিন্তু ঘটনাচক্রে যেটা, আমি তো একদম আইটির শুরুর জমানা থেকে আইটিকে দেখে আসছি। আমি নিজে আইটিতে নই, কিন্তু এরকম আইটিতে অনেকেই আছে যারা যোগ্যতার তুলনায় অনেক অর্থ শুরু থেকে পেয়ে গেছে কেরিয়ারে, এবং তারা ধরাকে সরা জ্ঞান করে। পরবর্তীকালে তাদেরকে সাইজ করে দেওয়া হয়েছিল, কিন্তু এখনও অনেকেই আইটি কুলি জাতীয় একটা মানসিকতা তাদের আছে। এবং তারা ভাবে কেউ হয়তো ব্যাঙ্গালোরে থাকে, কেউ হয়তো হায়দ্রাবাদে থাকে, তারা ভাবে তারা বিশ্বটা জয় করে ফেলেছে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে থেকে 2 বছর। আমি ব্যাঙ্গালোরে থেকেছি, ভারতের একাধিক বড় বড় শহরেও থেকেছি, আর একাধিক বিদেশে তো থেকে হচ্ছে কর্মসূত্রে। তো আপনি যত অল্প জীবনে অর্জন করবেন বা আপনার প্রাপ্তি থাকবে, আপনার মধ্যে তত বেশি সংকীর্ণতাটা থাকে। তো তারা অনেকে এটাও বলে কই বাঙালিদের উপর তো অত্যাচার হচ্ছে না। দেখুন, আপনি একজন এলিট বাঙালি, আপনার কাছে ডকুমেন্ট আছে, আপনার কাছে কর্পোরেট জব আছে, আপনার পেছনে কেউ কাঠি করলে অবশ্যই আপনি সেটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়া এসকালেট করবেন। কিন্তু যারা প্রান্তিক বাঙালি, যারা খেটে খায়, যাদের পক্ষে সম্ভব নয় সমস্ত ডকুমেন্ট ওয়েল ম্যানেজ করা, তাদের উপরেই কিন্তু অত্যাচারটা হচ্ছে, এবং তাদের সাথে আপনার কোনোভাবে সামাজিক কোনো কানেকশন নেই, কোনো রকম লিঙ্ক নেই। তাই আপনি জানেনও না। আপনি সোশ্যাল মিডিয়ায় বলছেন কই বাঙালির উপর তো অত্যাচার হচ্ছে না। আপনি শুধু বাঙালি নয়, ঠিক আছে? আপনি এলিট হতে পারেন, আপনি হয়তো এখন জিএসটি নিয়ে করতে পারেন। আমার তো দুখানা ইন্স্যুরেন্স আছে, একটা গ্লোবাল মেডিকেল ইন্স্যুরেন্স আছে, একটা ভারতীয় মেডিকেল ইন্স্যুরেন্স আছে। তবুও আমি কিন্তু সাধুবাদ জানিয়েছি পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় পক্ষকেই রিভোক করার জন্য। এই 18% ট্যাক্সটা আমি তো স্বার্থপরের মতন কিছু নাও বলতে পারতাম, কারণ আমার দুখানা আছে। আমার গ্লোবালি, মানে সারা বিশ্ব জুড়ে আছে একটা মেডিকেল ইন্স্যুরেন্স, আর একটা ভারতেও আছে, ওটা বাড়তি, ঠিক আছে? সুতরাং সবসময় স্বার্থপর হবেন, একটু লিবারেল মাইন্ডেড হন। আপনার পরিবারের সমস্ত রঙের লোকই থাকতে পারে, তার জন্য কাউকে উল্টোপাল্টা কথাবার্তা বলবেন না। আমাকে কালকে একদিন চ্যাট ফোনে বললো, আপনি তৃণমূল ওয়ার্কার টাইপ কথাবার্তা বলছেন। তাকে সাথে সাথে লাথি মেরে বার করে দিয়েছি। কেননা আপনার জীবনে একটা ডিসিপ্লিনও দরকার, নলেজও দরকার, ডিসিপ্লিনও দরকার, ঠিক আছে? শুধু নলেজ দিয়ে কিছু হবে না, একটা ডিসিপ্লিনও দরকার। আপনি কাউকে চেনেন না, জানেন না, দুম করে তাকে তৃণমূল এই ধরনের কথাবার্তাও বলবেন না, ঠিক আছে? কেননা অনেক সময় ফুটবলটা তো আর শুধু আলাদা করে না, একটা সামাজিক একটা বিষয়, একটা রাজনৈতিক বিষয়। সুতরাং আলোচনা করতে গিয়ে তৃণমূল, বিজেপি, সিপিএম এগুলো চলেই আসে মাঝে মধ্যে। কিন্তু আপনি দেখবেন আমার চ্যাট ফোরামে এমন নয় যে মমতা ব্যানার্জি কী বললো প্রত্যেকটা বিষয়ে মোদির বিরুদ্ধে সেগুলো আমি শেয়ার করছি না। যেগুলো আমার মনে হচ্ছে সত্যিকারের সমাজের উপকারে, সেগুলোই শুধু বাহবা দিচ্ছি। এমন নয় যে কী পলিটিক্যাল খেউট চলছে সারাক্ষণ প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করছি, তো আমি করি না, কারণ এটা কোনো রাজনৈতিক চ্যাট ফোরাম নয়, কিন্তু একটা ফুটবল ফোরাম। তো ফুটবলটা একটা সমাজের একটা সামাজিক খেলা, একটা কমিউনিটি গেম। সমাজের সাথে আপনার পলিটিক্সও হালকা হলেও জড়িয়ে আছে, সেই জন্যই করা। কেন এই ফুটবল নিয়ে যে বাংলা এটা পিছিয়ে গেছিলো, তার অনেক কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক কারণ। সেই জন্য একটু রাজনীতিকে মাঝে মধ্যে ছুতে, আর কোনো কারণ নেই। সকলে ভালো থাকবেন।